দেখো, একটা কথা বলি। ইসলামে পবিত্র গ্রন্থ যে আল কোরআন আছে, তাতে নারীদের পোশাক এবং পর্দা সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সেখানে পরিষ্কার বলা আছে যে নারীরা জনসমক্ষে কোনো শালীন পোশাক যাতে পরিধান করে সেই বিষয়ে যাতে নজরদারি করা, নিশ্চয় তাদের তাদের করা উচিত। এবং তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নারীদের রক্ষা করা। আই রিপিট, নারীদের রক্ষা করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু তাদের এইভাবে অসম্মান করার কোনো অধিকার কিন্তু ইসলাম ধর্ম দেয় না। এবং যেহেতু একটা জিহাদি মানসিকতার পরিচয় দিচ্ছে থ্রু আউট, তারা হয়তো কোরআন পড়েনি, তা বলে যে আমরা আল্লাহর ভীষণ কাছে, কিন্তু আমি সরি টু সে তাদের মানে বেসিক আইডিয়াটুকু অব্দি নেই। এবং এদের উদ্দেশ্যটাই হচ্ছে বিভিন্ন রকম ভাবে, সব রকম ভাবে আতঙ্ক সৃষ্টি করা। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, কিছু দিনের মধ্যেই আমাদের ভারত মানে এইভাবে যদি চলতে থাকে প্রতিবেশী দেশগুলোতে, তাহলে কিছু দিনের মধ্যেই আমাদের ভারতবর্ষের অবস্থাটা কিন্তু আজকে ইসরায়েলের মতো হয়ে দাঁড়াবে, যে আমরা মাঝখানে থাকবো। আমাদেরকে যদি পিছিয়ে রাখা হয়, যদি অন্ধকারে রাখা হয়, তাহলে সেই দেশ কি উন্নত হতে পারে? এটা সম্ভব? পারে না তো, পারে না তো, একেবারেই পারে না। উন্নত তো হতে পারেই না, উল্টে তাদের শুধুমাত্র যে মহিলারা সাফার করবে এমনটা নয়, তাদের সেই এফেক্টটা পারিপার্শ্বিক সমস্ত জায়গাতে পড়বে এবং জনজীবনে প্রভাব পড়বে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু কনভে। তো আজকে যদি সেই অবস্থাতেই যদি আমরা চাই, আমাদের ভয় জুজু হয়ে বসে থাকতে হবে এবং লড়াই করে বাঁচতে হবে। প্রতিদিন আন্দোলন, প্রতিদিন মিছিল, প্রতিদিন মারধর, এইরকম ভাবে এটা আমাদের উপর এফেক্ট করবে। কারণ আমাদের অবস্থাটা ইসরায়েলের মতো হবে, চতুর্দিকে খালি এক্সট্রিমিস্ট শাসন ব্যবস্থা ডিপ্লয়েড করা দেশ রয়েছে। এখানে আমাদের তো মানে এরকমই অবস্থা হবে যে আজকে ইসরায়েলের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার বলবো, বারবার বলবো, ও আরেকটা কথা বলি, যেটা তোমরা এক্ষুনি একটা গ্রাফিক্যাল ক্লিপিংস দেখালে, যে পাকিস্তানের যে অবস্থা, বর্বরচিত অবস্থা। এবার একটা কথা বলি, কোরআন কিন্তু শুধুমাত্র মহিলাদের ব্যাপারেই বলা হয় না এই পোশাক পরিধান করা, এই করা, তাই করা। তারা পুরুষদেরকেও পরিষ্কার ভাবে বলছে যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, লজ্জা স্থান থেকে রাখা এবং দৃষ্টি সংযত করার নির্দেশ কোরআনে পরিষ্কার ভাবে পুরুষদের প্রতি বলা হয়েছে। কিন্তু তারা কি দৃষ্টি সংযত করছে? তাদের দৃষ্টি এতটাই খারাপ, তারা মহিলাদের বিভৎসভাবে অত্যাচার করছে, ধর্ষণ করছে, দিনের পর দিন অত্যাচার, তাদেরকে ধর্ষণ করা, এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি। মমিতা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একবার মানস বাবুর কাছে যেতে চাইবো। মানস বাবু, একদিকে যখন বাংলাদেশ ধীরে ধীরে আফগানিস্তানের দিকে এগোচ্ছে, সেই পদক্ষেপগুলো একটা একটা করে দেখতে পাচ্ছি, ঠিক তখনই যেমনটা দেখা যাচ্ছে, যে ছবিটা সামনে আসছে আমাদের, যে বাংলাদেশ থেকে মুজিবকে নিশ্চিহ্ন করার যে শেষ আঘাত, যে শেষ মোক্ষম চাল, সেটাও হয়তো আর বেশি দেরি নেই চেলে ফেলতে এই মোহাম্মদ ইউনূসের প্রশাসনের। কেননা এবারে যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের নোট থেকেও মুজিবরের যে মুখ, সেটাও কিন্তু মুছে ফেলার একটা চেষ্টা চালাচ্ছে এই বর্বর ইউনূসের প্রশাসন। লক্ষ্যটা কিন্তু মুজিবের মূর্তি ধ্বংস করা নয়। আমাদের যে জায়গাটা বুঝতে ভুল হয়, ধরো আফগানিস্তানে বুদ্ধ মূর্তি ধ্বংস করা হয়েছিল, তার আগে ইরাকের যে ন্যাশনাল মিউজিয়াম ছিল সেখানে মূর্তি ধ্বংস করা হয়েছিল। যে কোনো রকমের ভাস্কর্য যেহেতু ইসলাম বিরোধী, সেই কারণে সমস্ত ভাস্কর্যই ভেঙে দেওয়া হবে বাংলাদেশে। যত আমরা দেখে এসছি বাংলাদেশ গিয়ে, সেখানে বিভিন্ন যে মাজারগুলো ছিল, সেখানের যে লোক সংস্কৃতি চর্চা, সেটা প্রায় নিষিদ্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। অর্থাৎ বাংলাদেশি গান বাজনা বন্ধ হবে, বাংলাদেশের নাটক বন্ধ হবে। বাংলাদেশে শিল্পকলা একাডেমি একটা বিরাট সরস্বতীর মূর্তি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বসিয়েছিল, সেটা 2-4 দিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। দেখতে থাকো এগুলো, কারণ এগুলো ইসলাম অনুমোদিত বলে বাংলাদেশের আলেমরা মনে করে। গত 3-4 দিনে যেটা হয়েছে, বাংলাদেশের মহিলা ফুটবল টিমের যারা প্লেয়ার ছিল, মহিলা প্লেয়ার যারা, তাদেরকে প্রায় থ্রেটনিং দিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন আর এই রকম হাফ প্যান্ট মানে হাঁটু পর্যন্ত প্যান্ট পরে ফুটবল খেলতে না বেরোয়, সেটা ইসলামের বিরোধী। ঘটনা হচ্ছে যেটা দিদি বলছিলেন যে কোরআনে নেই, কোরআনের 2টো সূরার উল্লেখ করছি আমি। একটা হচ্ছে সূরা আল নূর, তার 5 নম্বর আয়াত, যেখানে হিজাব পড়ার কথা আছে, এবং সূরা আল আজহাব তার 59 নম্বর আয়াত, যেখানে ওভারকোট পড়ার কথা বলা আছে। এবং সেটা পরবর্তীকালের যে তাফসির গুলো আসে, তাফসির মানে হচ্ছে ভাষ্য, মানে আমাদের যেরকম বেদের ভাষ্য করেছেন সায়ন, আমরা বলি সায়ন ভাষ্য, সেরকম পরবর্তীকালে কোনো না কোনো জায়গা থেকে চক্রান্ত করে মহিলাদেরকে সম্পূর্ণভাবে সাইড করে দেওয়া, একটা জায়গায় মহিলাদেরকে সম্পূর্ণভাবে আবদ্ধ করে দেওয়া। এবং সব থেকে বড় বিষয়, যেভাবে ভোগ্যপণ্য হিসেবে শুধুমাত্র একটা সময় মহিলাদেরকে দেখা হতো, ঠিক একই রকম ভাবেই সেই পুরনো প্রথাটাই আবার ঘুরিয়ে আনতে চাইছে বাংলাদেশের ইউনূস প্রশাসন। কিন্তু এখনো পর্যন্ত শীত ঘুমায় রয়েছে তারা। কেন, কি কারণে, কি চাইছে তারা? আরো বেশ কিছু তথ্য বলি না, কথায় কথায় যে ইতিহাসকে আমাদের টেনে আনতে হয়।
হয়। ইতিহাসের পাতা থেকে সত্যটাকে আরো একবার আপনাদের প্রত্যেকের সামনে নিয়ে আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, দেখুন যুদ্ধের সময় যেভাবে জারজ সন্তানের প্রয়োজন থাকে, তার কারণ চিলড্রেন অফ ওয়ার বা ৭১ যুদ্ধে জারজ সন্তান কি কারণের জন্য আলোচনা করছে এই বিষয়টা নিয়ে আরো স্পেসিফিক করি। যেখানে যুদ্ধে দর্শিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যেই সন্তানের সঠিক পরিচয়টুকুনি পর্যন্ত পাওয়া যায়নি এবং তাদেরকে দিয়ে পরবর্তী সময় কি করানো হয়েছে সেই তথ্য আপনাদের সামনে। পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত হয়েছে এই সকল মহিলারা। শুধুমাত্র বলছিলাম না যে ভোগ্যপণ্য হিসেবে মহিলাদেরকে দেখার চেষ্টা, এবং সেই পুরনো স্মৃতি আরো একবার ফিরে আসছে। প্রায় 2 লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময়, এবং কাদের কাছে? পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের কাছে। ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশুর পরিচয় কি হয় সেটাও সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে তারা আসেন নিরাপদ স্থান ভেবে, কিন্তু সেই সকল রাজাকার, সেই সকল পাক সৈন্য তাদেরকে কার্যত বন্ধু বলে মনে করছে এই বাংলাদেশে ইউনূস প্রশাসন। কিন্তু কি কারণে, কি উদ্দেশ্য, কি চাইছে ইউনূস প্রশাসন? মমিতা, যদি আমি আবার বলবো, ছাত্র আন্দোলন থেকে যদি ঘুরে দেখি, ছাত্র আন্দোলনের নাম করে মৌলবাদী জিহাদি মানসিকতার পরিচয় বাংলাদেশ সরকার দিচ্ছে, সেই জায়গা থেকে আই এম রিয়েলি সরি টু সে Yunus is a product of genocide and it doesn't deserve to have the Nobel Prize at all. And সব থেকে যেটা বড় কথা, আজকে যদি সরকার প্রত্যক্ষভাবে এবং শক্ত হাতে এই মৌলবাদী মানসিকতা দমন করার চেষ্টা না করে, তাহলে মমিতা কিসের সরকারের কথা বলছেন? কোন সরকারের কথা বলছেন? যেই সরকার চোখ বন্ধ করে রয়েছে, যেই সরকার শুধুমাত্র যারা জেহাদি তাদেরকে চেনে, শুধুমাত্র মৌলবাদীদের চেনে, শুধুমাত্র কট্টরপন্থীদের চেনে, কোনো হিন্দুকে তারা চোখে দেখতে পায় না, যে কারণের জন্য হিন্দুদেরকে লাগাতার মারা হচ্ছে। সেই জন্যই তো মানুষ মারছে, ধর্ষণ করছে, তাদের উপর অকথ্য ভাষায় তাদের অত্যাচার করা হচ্ছে। একদমই, যদি না সামলাতে পারে তাহলে পথ ছেড়ে দিক। যে উপদেষ্টার পদে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস রয়েছেন, তিনি সেই পথ ছেড়ে দিক। কেন এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে? মানুষ বাবু, সরকারি স্ট্রাকচার বলে কিছু নেই ওখানে। গ্রামে গঞ্জে পরিচালনা করছে একদল খারিজি মাদ্রাসার ছেলে, যারা পরিচালিত হচ্ছে পাকিস্তান আইএসআই স্পন্সর জঙ্গিদের দ্বারা। ধরো কক্সবাজারে কালকে মেয়েদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে যে তারা কেন সমুদ্রে স্নান করতে গেছে। তো এই রকম গ্রামে গঞ্জে সর্বত্র চলছে, কারণ তারা যেটা বুঝেছে যে বাংলাদেশ খাতায় কলমে একটি ইসলামিক রাষ্ট্র, মানে কোথাও না কোথাও গিয়ে পাকিস্তানের হাত আরো শক্ত করে এবং আরো একটা ইসলামিক স্টেট হিসাবে বাংলাদেশকে ঘোষণা করা, এই পথেই মনে হয় ধীরে ধীরে এগোচ্ছে এই ইউনূস, যে কারণের জন্য আজ আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আজকের মতন সময় যেহেতু একদম নেই, সুতরাং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমাদের মধুকল্পিতা শেষ করতেই হচ্ছে। একদমই, এবং আমাদের নজর থাকবে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের দিকে। প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মাটি থেকে যা যা আপডেট উঠে আসবে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাতে থাকবো। এবং এর পাশাপাশি আমরা বারবার করে বলছি, রিপাবলিক বাংলা বারবার করে বাংলাদেশের সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিচ্ছে, এবং সে কারণেই বোধহয় রিপাবলিক বাংলা বাংলাদেশিদের কাছে আজ এতটা বেশি চক্ষুশূল হয়েছে। কিন্তু আমরা থামবো না, আমরা এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে হিন্দু নিপীড়ন থামানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা খবর, একেবারে গ্রামে গঞ্জে প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে চারটার খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরেই দেখুন হাওয়া খবর।